তো বিজেপি প্রতি মানুষের যে আশাটা ছিল ভোটের দুদিন পরেও যেভাবে মানুষ উচ্ছ্বাস দেখিয়েছিল সেটা কিন্তু আজকে নেই। মানুষ কিন্তু আশাহত হয়েছে। এবার আগে মমতা ব্যানার্জি যা দেখিয়ে গেছেন সেই পথেই হাঁটবো, বা আগের নেতারা যা দেখিয়ে গেছেন সে পথেই হাঁটবো, ওরকম হবে না। নতুন ভাবনা চিন্তা আনতে হবে। আমরা মনে হয় রাজনীতি বিমুখ হওয়া উচিত আমাদের। এবার আমাদেরকে অনেক বেশি বাইরের দুনিয়াটার দিকে চোখ ফেরানো উচিত। পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে। আমরা এই রাজনীতি, এই শুভেন্দু অধিকারী, এই অনন্ত মহারাজ, এই মমতা ব্যানার্জি করতে সময় কাটিয়ে দিচ্ছি। পয়সা পায় তো ভালো, একবার একটা এমপি এমএলএ হয়ে গেলে মানে সারা জীবন একদম সিকিওর। তো স্বাভাবিকভাবেই তার যে চেলাচামুন্ডারা আছে তারা কোথায় যাবে? তাদের তো আর স্যালারি নেই। তারা এখন বিজেপিতে ঢুকেছে, বিজেপি থেকে কামানোর চেষ্টা করছে, অলরেডি শুরু হয়ে গেছে। লোকে না করে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় খারাপ, ঠিকঠাক প্রপার এখন একটা হসপিটাল নেই যেখানে আইসিইউ বেড রয়েছে, বা মানে একটা আপৎকালীন পরিস্থিতিতে একটা মুমূর্ষু রোগীকে ভর্তি করার মতন কলকাতায় এখনও সমস্ত ক্ষেত্রে সেই ব্যবস্থা নেই। মমতা ব্যানার্জিও প্রথমে এসে ভেবেছিল, তার আগে সিপিএম ভেবেছিল যে তাদের সূর্য অস্ত যাবে না কোনোদিনও। তো সূর্য সবারই অস্ত যায়, তাই জন্য এগুলো হচ্ছে নোট, হচ্ছে সব নোট ঠিক লেখা থাকবে। রাস্তাঘাটে নোংরা ফেলা, ট্রাফিক আইন না মানা, একটা অব্যবস্থা কলকাতা শহর জুড়ে। দাদা, অনন্ত মহারাজ যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়ে তিনি আজকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? অনন্ত মহারাজ, দেখো প্রথম থেকেই ব্যাপারটা নিয়ে খুবই গুরুত্ব দিইনি কখনোই, কারণ ওনার মহারাজ হওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভারতে তো এই মুহূর্তে গণতন্ত্র চলছে, এখন তো আর রাজত্ব নেই, রাজরাজত্ব। প্রথমে এটা বলেছিলাম, তারপর এখন দেখছি যে ওনার নামটাই নাকি ফেক। মানে অনন্ত মহারাজের যে নাম খগেন রায়, সেটাও নাকি ফেক। সেই তথ্য তো আসছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে কেউ যা ইচ্ছা বলতে পারে এমন তো হয় না। আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন আছে, রাজ্য সরকার আছে, কিন্তু অবাক হলাম এটা দেখে যে একজন বিজেপি সাংসদ হয়তো নিয়ে কথা বললেন, এবং বিজেপি দীর্ঘদিন ধরে ব্যাপারটা নিয়ে একটুখানি ডিমে তালে গিয়ে তারপর ফাইনালি একটা জায়গায় এলেন যেখানে তারা এখন সমস্বরে অনন্ত মহারাজের বিরুদ্ধে বলছেন, তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। আগামী দিনে আমি যখন তোমাকে ইন্টারভিউটা দিচ্ছি তখন কোনো শাস্তি হয়নি। এবার ভারতবর্ষের বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান অনেকেই করেছে। এরা অ্যাকচুয়ালি এই যে লোকটা বলেছে, এই লোকটা এখন স্কেপ গোট হয়ে গেছে। আমি এটাকে বলছি যে এটা কোনোভাবেই বলা যায় না, এবং যেটা বলেছে অন্যায়। আরও অনেকেই আছে, শুধু একটু খুঁচিয়ে দাও না, দেখো না, তারাও বলতে শুরু করে দেবে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে নেতাজির বিরোধী প্রচুর আছে। নেতাজিকে নিজের পার্টির বাইরে থেকে কেউ সমর্থন আজ পর্যন্ত করেনি। নিজের পার্টির স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হয়েছে, নেতাজি সেখানে তাদের কাছে খারাপ। আর এটা সব রাজনৈতিক দল একইভাবে দোষিয়েতে। আমি ধরো দীর্ঘদিন ধরে নেতাজি নিয়ে কাজ করছি, যদি কোনো রাজনৈতিক দলের এগেনস্টে কোনো সত্য বলে থাকি, সঙ্গে সঙ্গে তারা আমাকে অ্যাটাক করে। তখন আর কিন্তু নেতাজিকে নিয়ে এত কাজ করছি সেই গুরুত্বটা থাকে না কিন্তু। সো তাই থেকে প্রমাণিত হয় যে রাজনীতির ঊর্ধ্বে নেতাজি নন, আর রাজনৈতিক দলগুলোর নিজের স্বার্থের ঊর্ধ্বে নেতাজি নন। আজকে অনন্ত মহারাজের মতন লোকেদের শাস্তি হওয়া উচিত। তার সঙ্গে জুড়ে যারা এই পোস্টগুলো করেছে তাদেরকে অ্যারেস্ট করছে, তাদের এত সাহস হয় কী করে? তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন ব্যক্তি সম্পর্কে এইসব কথা বলে। এরা তো প্রথম দিন গুরুদেব বলেছে তাই তারা বলছে। তাদের প্রথম দিন বলার পরের দিন অ্যারেস্ট হওয়া উচিত ছিল। গুরুদেবকে তো পরের দিন ফোন করেই বলে দেওয়া উচিত ছিল। কিন্তু সেন্ট্রালের একটা ব্যাপার আছে, যেহেতু ও সাংসদ রাজ্যসভার, তাই বিজেপি এখানকার নেতৃত্ব অতটা ভেবে দেখে সময় নিয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে বলেছিল ভুল, ক্ষমা চেয়েছে, বয়স্ক মানুষ ইতিবাচক হিসাবে দেখা উচিত, মানে কিছুটা হলেও সুর নরম আর কি। আমি জানি না এদের সুর নরম কি ভারী, আমি জানি না। ঠিক আছে, একটা মানে একটা সাজা যেভাবেই হোক, সে একটা বড় লেসন পেয়েছে যে ক্ষমা চেয়ে নিয়েছে। আসলে কি বলতো, এটা যুগে যুগে হয়েছে। এটা নিয়ে বিজেপির বডি ল্যাঙ্গুয়েজটা যে ক্ষমা চাওয়ার মতো ছিল না, মানে কেউ একটা লিখে দিয়েছে, ওটা দেখে দেখে জাস্ট, সেটাও তো ঠিকঠাক পড়তে পারে না। হ্যাঁ, বাংলা লেখাটাও সেটাও ঠিকঠাক পড়তে পারে না। বিজেপির মধ্যে এই ব্যাপারটা কোনোদিনও এভাবে প্রকট হবে সেটা হয়তো বিজেপি নেতাকর্মীরা ভাবেনি। এখন শ্রমিক ভট্টাচার্য সেমভাবে বলছেন। আমার তো বলছেন আমি নেতাজির নাম কোথাও বলিনি। না, উনি নেতাজির নাম বলেনি, ফরওয়ার্ড ব্লকের নাম তো বলেছেন। আবার মানে অশ্বত্থামা হত ইতি গজ, এইটা তো কোনো বোকা বোকা কথা হয়ে গেল যে উনি কলকাতা পুরসভায় ওই ঘটনাটা বলছেন, শ্যামাপ্রসাদকে সুভাষচন্দ্র কী বলেছেন তো সবাই জানে। এটা কি বলার কী আছে? নাম না বললে কি সব কিছু হয়ে যায় নাকি? আমার বক্তব্য হচ্ছে এইগুলো এই মুহূর্তে বলার সময় নয়, এই মুহূর্তে রাজ্যটাকে উন্নয়ন দেখার সময়।
আগামী দিনে মানুষ কি পাবে, চাকরি বাকরি, টাকা পয়সা যেগুলো দেবেন বলেছেন সেগুলো প্রপারলি ব্যবস্থা করুন। রাজ্যে শিল্প আসুক, ভালো ভালো রাস্তাঘাট হোক, স্কুল কলেজ হোক, এইগুলো নিয়ে ভাবুন। ইতিহাসের চর্বিত চর্বণ করে কী লাভ আপনাদের? আচ্ছা, কোনোদিন কি ভেবেছিলেন নেতাজির নাম রাস্তার নাম পরিবর্তন হয়ে যাবে? দেখো, অনেক কিছুই বাস্তব, অনেক কিছু অতীতে সেটা হয়েছে। অন্য কেউ হলে মানা যেত, নেতাজির নামতে রাস্তা পরিবর্তন হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিগত কিছু বছর এই সাহসটা দেখায়নি, কিন্তু বিজেপি আসার পর যারা এই সাহসটা দেখালেন, এটার জন্য তাদেরকে ভুগতে হবে। মানুষ কিন্তু এগুলো মনে রাখে। মমতা ব্যানার্জিও প্রথমে এসে ভেবেছিল, তার আগে সিপিএম ভেবেছিল যে তাদের সূর্য অস্ত যাবে না কোনোদিনও। তো সূর্য সবারই অস্ত যায়, তাই জন্য এগুলো হচ্ছে নোট, হচ্ছে সব নোট ঠিক লেখা থাকবে। কলকাতার মতো জায়গায় নেতাজির মূর্তির হাত ভেঙে দেওয়া হচ্ছে, এত সিসিটিভি ফুটেজ, এত কিছু, তাও তো কেউ অ্যারেস্ট হলো না এখনো। আমি ফেসবুকে আজকে একটা পোস্ট দিয়েছি কিছুক্ষণ আগে, যে একটা নেতাজি তো শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের জাতীয়তাবাদের একটা, কি বলবো, আমাদের মজ্জার ভেতরে যে প্রাণটা থাকে না, সেটা। তো সেই মানুষটার হাত ভেঙে দিচ্ছে যারা যারা তার ইতিহাসকে মনে রাখে না, ইতিহাসের সেই সব সম্পদদের মনে রাখে না, তাদের অপমান করে, যারা আমাদের দেশকে স্বাধীন করে আমাদের আজকে এরকম একটা রাষ্ট্র উপহার দিয়েছে, সেই জাতির কাছে এটা কলঙ্ক। 80তম স্বাধীনতা দিবসের আগে এই ধরনের ঘটনা আমার মতে লজ্জা গোটা দেশের কাছে। আপনার কাছে যখন আসছিলাম তার আগে সোশ্যাল মিডিয়া ঘাঁটছিলাম, একটু স্ক্রল করে দেখছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, একাধিক রাজ্যে স্কুলের বাচ্চারা ক্লাস 7-8 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই ছেলেমেয়েরা তারা আন্দোলন করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। এই যে ভারতবর্ষে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, গরিব ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবে? শিক্ষাটা তো দরকার মিনিমাম। না, বেসিক্যালি দেখো, এটা আবার অন্য প্রসঙ্গ, কিন্তু আজকে স্বাধীনতা দিবসের প্রাককালে দাঁড়িয়ে যখন ইন্টারভিউটা দিচ্ছি, তখন একটা কথাই বলবো, যে মানুষের বেসিক ফান্ডাটার জন্যই তো লড়াই হয়েছিল, তখন স্বাধীনতার আন্দোলন হয়েছিল। আজকে দাঁড়িয়ে সেগুলো নিয়েই কথা বলা উচিত, মানুষের বেসিক রাইটসগুলো নিয়ে কথা বলা উচিত। স্বাধীনতার ইতিহাসে আবার শ্যামাপ্রসাদ, সুভাষচন্দ্র খুঁজে লাভ নেই। তারা সেই সময় লড়াই করেছিল দেশটাকে স্বাধীন করার জন্য। তাদের এজেন্ডা যাই হোক না কেন, তারা চেয়েছিল একটা স্বাধীন ভারতবর্ষ। আজকে দাঁড়িয়ে সেখানে সেগুলোকে না করে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় খারাপ, ঠিকঠাক প্রপার এখন একটা হসপিটাল নেই যেখানে আইসিইউ বেড রয়েছে, বা মানে একটা আপৎকালীন পরিস্থিতিতে একটা মুমূর্ষু রোগীকে ভর্তি করার মতন কলকাতায় এখনও সমস্ত ক্ষেত্রে সেই ব্যবস্থা নেই। হয়তো এমার্জেন্সিতে ভর্তি হতে পারে, কিন্তু আমি কদিন আগে আমার একজন ক্লোজ রিলেটিভকে ভর্তি করাতে পারিনি কলকাতায় কোথাও হাসপাতালে। তো এখন একটা নতুন সরকার এসছে, তাদের কাজ হচ্ছে এগুলো কত দ্রুত এগুলোকে ঠিক করবে। বয়ানবাজি করে লাভ কী? শুভেন্দু অধিকারী ব্যবস্থা নিয়েছেন, আমার মনে হয় যে আগামী দিনে এগুলো থেকে হয়তো বিরত থাকবে, লোকজন কিছুটা ভয় পাবে। মুর্শিদাবাদেরই সম্ভবত জঙ্গিপুরের বিজেপি বিধায়ক, একজন অ্যাডভোকেট, নামটা মনে পড়ছে না, উনি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একটা দাবি তুলেছিলেন যে এই যে ডাক্তারদের যে ফিজ, মানে 1000, 2000, 2500, মানে যে যার ইচ্ছা মতো নিচ্ছে, এটাও মানুষের অনেক সমস্যা হচ্ছে, এগুলো নিয়েও তো আলোচনা হওয়া উচিত। এটা নিয়ে কিছু বলতে পারবো না, এটা একটা সিস্টেমের পার্ট। এটা নিয়ে এই মুহূর্তে একটা অন্য বিষয়ের সাথে বিষয়টাকে অ্যাড করা ঠিক হবে না। এটা তো আমি একটা পেশাদারিত্বের জায়গা থেকে অনেক কিছুরই মানে দাম বেশি সমাজে। ডাক্তার তো একটা ভ্যালুয়েবল পার্ট, সে তো অনেক বড় কাজ করে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা সরকারি ক্ষেত্রে সেই পরিষেবাটা দিতে পারি, সরকারি ডাক্তারদের তো অভাব নেই। আমরা কি সেই ধরনের সরকারি পরিষেবা 2-1 হাসপাতাল হাতে গোনা এসএসকেএম ছাড়া খুব একটা ভালো কোথাওই নেই। সরকার বলছে যে গ্রামের দিকে তারা ভালো ব্যবস্থা করে যাতে ডাক্তাররা যেতে। বলছে বললে হবে না, বলা তো সবাই বলেছে, করেছে কি? আজকে ধরো সাউথে থালাপতি বিজয় যেসবগুলো বলছে, সেগুলো যদি সেও করতে পারে তাহলে সেটা অনেক ভালো। ওয়েস্ট বেঙ্গলে কি সেটা পসিবল? 25 লাখ টাকার স্বাস্থ্য বিমা। তো আমার মতে এই যে বলা, বাজেটে দেখানো, এবং তারপর সেটা হাজার প্রতিশ্রুতি আকাশেই মিশে যায়, ওই তাও চলছে না, চলবে না, চলে যায় সব কিছু ভাবি। তো করে দেখাবে, তারপর বলবো। মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কয়েক বছর আগে বলেছিলেন যে মানে ভোট সবাই দেয়, কিন্তু উন্নয়ন বেশি কলকাতা কেন্দ্রিক হয়, গ্রামগুলোয় উন্নয়ন কোথায়? আপনিও কি মনে করেন যে জেলা বা গ্রাম মানে কলকাতার থেকে পিছিয়ে, বা তাদেরও অনেক বেশি উন্নয়ন দরকার? যে বিষয়টা আপনাকে বলছিলাম যে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, গরিব ছেলে মেয়েগুলো ভালো এডুকেশন পাচ্ছে না। দেখো, মিডিয়াতেও তো একেবারেই নেই। উন্নয়ন বলতে যদি শুধুমাত্র রাস্তাঘাট ভালো হওয়া আর ওই লাইট লাগানো হয়, তাহলে তো সেটা আমার মতে উন্নয়ন নয়। উন্নয়ন বলতে বেসিক যেটা আমার মনে হয়,
দেখো, তুমি একটা চিকিৎসা পরিষেবার কথা বলছিলে, আজকে হঠাৎ করে তোমার বাড়িতে যদি একটা এমার্জেন্সি হয়, তোমার কাছে মেডিক্লেম না থাকে, তখন তোমাকে ভাবতে হয় কোন সরকারি হাসপাতালে ভর্তি করানোর জন্য পাড়ার কোন দাদাকে ধরতে হবে, কাকে ফোন করলে একটা এসএসকেএমে ভর্তি করে দেবে বা বাঙুরে ভর্তি করে দেবে, বা ধরো জেলা ক্ষেত্রে জেলার লোকেরা অনেক দূর দূরান্ত থেকে এখানে নিয়ে আসে পেশেন্টদের পিজিতে ভর্তি করবে বলে। আমার মনে হয় বেসিক জায়গা থেকে উন্নয়ন বলতে আগে স্বাস্থ্য পরিষেবাটাকে একদম ঠিকঠাক করা, যে মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে না। একটা ভালো, সেটা যদি বেসরকারি লেভেলেও মানুষ, যেটা এই কদিন আগে একটা ঘোষণা শুনলাম যে একটা বিশাল বড় মাপের নাকি হাসপাতাল হচ্ছে, সেখানে প্রচুর গরিবদের জন্য ব্যবস্থা থাকবে, কি আদানি গ্রুপ থেকে নিউ টাউনে হচ্ছে। তো আমার মতে এই প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবে পরিণত হয়, তখন আমরা বলতে পারবো যে দিনের শেষে মানুষের মাথার ওপর একটা ছাদ আছে, খাবার জোগানোর জন্য একটা চাকরি আছে, আর স্বাস্থ্য পরিষেবার জন্য একটা হাসপাতাল আছে প্রপার, বা স্বাস্থ্যকেন্দ্র আছে। তখন কিন্তু উন্নয়নের লাইট ভালো লাগবে, তখন রাস্তার চকচকে পিচ ভালো লাগবে। কিন্তু তাও যদি দক্ষিণ 24 পরগনা, আমি কদিন আগে গিয়েছিলাম ওই নিমপিট ফিমপিটের দিকে, কি ভয়ঙ্কর রাস্তা জয়নগরের দিকে, মানে বলার মতন নয়। এত সাথে খারাপ হয়েছে, মানে ভোটের আগে জাস্ট একটা প্রলেপ পড়েছিল, ভোটের পর সব উঠে চলে গেছে। তো মানুষের প্রবলেমটা কী বলতো, মানুষ খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যায়। কদিন আগের খারাপ রাস্তাটা ভোটের আগে যদি একটু পিছ ফেলে দাও, মানুষ আর পুরোটা মনে রাখে না। তো নেতারা খুব ভালো বোঝে এগুলো। তো বিজেপি প্রতি মানুষের যে আশাটা ছিল ভোটের দুদিন পরেও যেভাবে মানুষ উচ্ছ্বাস দেখিয়েছিল, সেটা কিন্তু আজকে নেই। মানুষ কিন্তু আশা হত হয়েছে। এবার সেটা কত তাড়াতাড়ি তারা ঠিক করতে পারবে সেটা তারাই জানে, কারণ বিজেপিতে অলরেডি দুর্নীতি শুরু হয়ে গেছে। এবং আমি তোমাকে এটা বলছি, নাম না করে বলছি, বিজেপি বিধায়করা এটা বলছেন যে আমি যদি কালকে মার্ডার হয়ে যাই, তাহলে কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। এমন অনেক বিজেপি বিধায়ক আমাকে পার্সোনালি বলেছেন যে আমরা শুধু দুর্নীতি আটকাতে যাচ্ছি বলে আমাদেরকে মার্ডার করে দিতে পারে। বুঝতে পারছো কি ভয়ঙ্কর? এখন তো তৃণমূলের লোকজনও দেখছি নেতারা বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে গাড়িতে গেরুয়ার লাগিয়ে ঘুরছে, হঠাৎ বিজেপি হয়ে গেছে, সাধারণ মানুষগুলো মার খাচ্ছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, কিছু বেনিফিশিয়ারির জন্ম হয়, সুবিধাবাদী। দেখবে তোমার যখন লোকাল যে নেতারা এর আগে ছিল, তাদের আশেপাশে অনেক ঘুরে বেড়াতো, তো তারা তো কোনো কাজবাজ করতো না। তারা কি করতো, এই রাজনীতি করে এখান থেকে ওখান থেকে তোলা তুলে কাজ চালাতো। এখন ওই রাজনৈতিক দল চলে গেছে, এবার তো আরেকটা জায়গায় ধরতে হবে, তাদের তো ওটাই পেশা। কিন্তু একটা রাজনৈতিক দলে পুরো 20 জন এমপি চলে গেল। পেশা তো রাজনীতিটা। যে লোকটা হয়তো 80 বছর বয়স, সেও এখন অন্য রাজ্যসভার সাংসদ পদ খুঁজছে, কারণ এন্ড অফ দ্য ডে মাইনে পায় তো, পয়সা পায় তো ভালো। একবার একটা এমপি এমএলএ হয়ে গেলে মানে সারা জীবন একদম সিকিউর। তো স্বাভাবিকভাবেই তার যে চেলাচামুন্ডারা আছে, তারা কোথায় যাবে? তাদের তো আর স্যালারি নেই, তারা এখন বিজেপিতে ঢুকেছে, বিজেপি থেকে কামানোর চেষ্টা করছে, অলরেডি শুরু হয়ে গেছে। দাদা, আপনার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, আপনার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ, সম্ভবত ইনস্টাগ্রামও আছে। জেনজিদের উদ্দেশ্যে, যুবক সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের ভারতবর্ষে? মানে যুব সমাজকে আমি একটা কথাই বলি যে জ্ঞান টান দেওয়ার কোনো ব্যাপার নেই। আমার নিজের মনে হয় যে খুব লজিক্যাল মাইন্ড দরকার রাজনীতির। মানে একটা আমরা রাজনীতিতে, মানে আমরা পলিটিক্যালি বায়াসড ওয়েস্ট বেঙ্গলবাসী। আমরা মনে হয় রাজনীতি বিমুখ হওয়া উচিত আমাদের। এবার আমাদেরকে অনেক বেশি বাইরের দুনিয়াটার দিকে চোখ ফেরানো উচিত। পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে। আমরা এই রাজনীতি, এই শুভেন্দু অধিকারী, এই অনন্ত মহারাজ, এই মমতা ব্যানার্জি করতে সময় কাটিয়ে দিচ্ছি। আমরা আমাদের উন্নয়ন বলতে আমরা শুধু ভাবি লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু আমাদের মনে হয় যে পৃথিবীতে আরও অনেক কিছু করার আছে, দুনিয়াটাকে অনেক বেশি জানার আছে, পৃথিবী কত উন্নতি করছে। ছেলেমেয়েদের সেই সুযোগ দাও, এআই প্রযুক্তি শেখাও, তাদেরকে কম্পিউটার বিদ্যা দাও, তাদেরকে আরও বেশি ইন্টারনেট এতে অ্যাক্সেস করতে পারে। ইন্টারনেট অ্যাক্সেস মানে ওইটা নয় যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, সবাই আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় যে পৃথিবীতে ভালো কাজ করে ভালো কিছু করতে পারবে, একটা সমাজে মানে ভালো একটা ইনকাম করতে পারবে, সমাজটা সুষ্ঠুভাবে চলবে, একটা সিস্টেমেটিক ওয়েতে যাতে চলে। রাস্তাঘাটে নোংরা ফেলা, ট্রাফিক আইন না মানা, একটা অব্যবস্থা কলকাতা শহর জুড়ে। তুমি যদি চারিদিকে দেখো নোংরা, মানে কেউ কিছু মানছে না। আর শুধু নেতাদের দোষ দিয়ে লাভ নেই, মানুষও ভুল আছে। তো রাস্তাঘাটে ট্রাফিক আইন কেউ মানে না, পুলিশের ভয় হেলমেট পরে। তো এইগুলো যখন আমাদের সমাজ যদি আস্তে আস্তে শেখে, স্কুলগুলোতে যদি শেখানো হতো ছেলেমেয়েদের কীভাবে, ইভেন ধরো আমরা যেটা জানি না, যেটা হচ্ছে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট। যেমন ধরো তুমি জাপানে ওয়েস্ট ম্যানেজমেন্ট অদ্ভুত, সেখানে ময়লা ফেলতে গেলেও নিয়ম আছে। প্রত্যেক দিন, মানে সপ্তাহে রেগুলার ময়লা ফেলা যায় না বাইরের রাস্তার, সেই ময়লা ফেলার দিন আছে। কোন দিন কোন ময়লা ফেলবে সেটা মানে কোনো দিন, মানে কোন কী ধরনের ওয়েস্ট, সেটা লিকুইড নাকি, এইগুলোকে ওদের সিস্টেম করা আছে। ফাইন, ওখানে জেলও হয়ে যায় যদি তুমি ভুলভাল করো। তো
তো সেই ধরনের আবার পরিমাণ আছে, এত পরিমাণ ময়লায় তুমি ফেলতে পারবে একদিনে। তো সেগুলো একটা কান্ট্রিকে কত সুন্দর করে। তো ভারত কি শুধু এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলবে নাকি? আগায় কি এগোবে নাকি? স্বাধীনতার 80 বছর হয়ে গেল। তো এইগুলো যদি নতুন প্রজন্ম ভাবতে পারে, আগামী দিনে রাজনীতিটাকে শুধুমাত্র ওই আগে মমতা ব্যানার্জি যা দেখিয়ে গেছেন সেই পথেই হাঁটবো, বা আগের নেতারা যা দেখিয়ে গেছেন সে পথেই হাঁটবো, ওরকম হবে না। নতুন ভাবনা চিন্তা আনতে হবে একটুখানি। কিছু বিধায়ক তো প্রকাশ্যেই বলছে যে ওই ধর্মের লোক আমাদেরকে ভোট দেয়নি, আমরা সনাতনীদের ভোট পেয়েছি, ওদের উন্নয়ন করব না, সই করব না, ওপেনলি বলছে এই কথাগুলো। দেখো, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সম্পূর্ণভাবে পলিটিক্যালি বায়াসড। তাদের রাজনীতিতে আজকে যে হিন্দু মহাসভা সুভাষচন্দ্র বিরোধটা আসছে, কারণ সে একই কারণে আসছে। কারণ সুভাষচন্দ্র এই রাজনীতিগুলো পছন্দ করতেন না, তিনি এগুলো চাইতেন না ভারতবর্ষে হোক। তো স্বাভাবিকভাবে আজকের ডেটে দাঁড়িয়েও তৃণমূল মুসলমানদের নিয়ে একটা সময় রাজনীতি করেছে, তাদেরকে ভাঙিয়ে খেয়েছে, আর তাদের জন্য কিছুই করেনি। সিপিএম তাই কাজ করেছে। বিজেপি এখন সেটাকে ছেড়ে দিয়ে হিন্দু ভোটটাকে টানছে।